প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দিয়ে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, আর্কিটেকচার এই সমস্ত কোর্সে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দিয়েছিলে, ইতিমধ্যে তোমরা র্যাঙ্ক কার্ড হাতে পেয়ে গেছো এবং এই কাউন্সিলিংয়ের নোটিফিকেশনও হয়ে গেছে। কাউন্সিলিং শুরু হচ্ছে, আজ থেকে শুরু হয়ে গেল 30শে জুন থেকে 5ই জুলাই পর্যন্ত। তোমাদের এই কাউন্সিলিংয়ের জন্য রেজিস্ট্রেশন করা যাবে এবং চয়েস ফিলিং করতে পারবে, চয়েস লকিং করতে পারবে। তারপরে ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরোবে, ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরোনোর পরে তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনে যেতে হবে। তো এই যে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করার জন্য তোমাদেরকে একটা রেজিস্ট্রেশন ফি 500 টাকা জমা করতে হবে। আবার ঠিক যখন অ্যালোকেশন হয়ে যাবে, সেই অ্যালোকেশন হওয়ার পরে সিট অ্যালটমেন্ট রেজাল্ট যেটা সেটা তোমরা দেখতে পাবে, কিন্তু ডাউনলোড করতে পারবে না। তার জন্য ডাউনলোড করতে হলে তোমার সিট অ্যাকসেপ্টেন্স ফি 5,000 টাকা জমা করতে হবে। সবটাই অনলাইনে করতে হবে। নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই এসব দিয়ে তোমরা পেমেন্ট করতে পারবে। এই যে রেজিস্ট্রেশন যখন করবে, এই রেজিস্ট্রেশন করার সময় তোমাদের কিছু ডকুমেন্ট হাতের সামনে রাখতে হবে। যেমন একটা ব্যাংক ডিটেল রাখতে হবে, সেটা তোমার ব্যাংকের অ্যাকাউন্ট হতে পারে, তোমার মা বাবার যার কারো ব্যাংক অ্যাকাউন্ট হতে পারে। তাহলে একটা চেক বই বা পাস বইটা অবশ্যই রাখবে, যেখানে নাম ইত্যাদি আইএফএস কোড সব লেখা আছে। এইবারে এখানে এই যে অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে, কারণ যদি রিফান্ডের কোনো কেস হয় সেই জন্য এই অ্যাকাউন্ট নাম্বার যেটা দেওয়া থাকবে এখানেই রিফান্ড হবে। এবারে চলে আসবো কি ডকুমেন্টের ক্ষেত্রে, ক্লাস 10-এর যে অ্যাডমিট কার্ড সেটা রাখতে হবে ডেট অফ বার্থের প্রুফের জন্য। তাছাড়াও ক্লাস 10-এর মার্কশিটটা লাগবে, কেন ক্লাস 10-এর টোটাল কত নম্বরে পরীক্ষা দিয়ে দিলে টোটাল কত নম্বর পেয়েছিলে এবং ইংলিশে কত পেয়েছিলে স্পেশালি সেটা লিখতে হবে কতর মধ্যে, অর্থাৎ 100-র মধ্যে ইংলিশে কত পেয়েছিলে। এবারে চলে আসতে হবে এইচএস এর রেজাল্ট, অর্থাৎ 10+2, 10+2 এর ওখানে স্পেশালি কত টোটাল এগ্রিগেট কত ছিল, কত পেয়েছি আমরা সেটা লিখতে হবে, কতর মধ্যে কত পেয়েছি। এখানে প্রত্যেকটা সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এছাড়াও অন্য সাবজেক্ট যেগুলো থাকবে ড্রপ ডাউন মেনু থেকে পাওয়া যাবে। ড্রপ ডাউন মেনুতে যেখানে তোমার সাবজেক্ট ম্যাচ করবে না সেখানে তুমি এনে লিখবে। যেমন ধর কোনো বক্সে কারো থাকে কম্পিউটার সায়েন্স, কারো থাকে ফিজিক্যাল এডুকেশন, তো ড্রপ ডাউন মেনু থেকে দেখছো ফিজিক্যাল এডুকেশন নেই, সেই ক্ষেত্রে কি করবে, তুমি এটাকে এনে লিখবে। এইভাবে তোমাদেরকে ঠিক করে ফিল আপ করতে হবে। প্রত্যেকটা সাবজেক্ট 100-এ কনভার্সন করতে হবে, অর্থাৎ যদি কারো কোনো পয়েন্টে দেওয়া থাকে তাহলে তোমাদের যে মার্কশিট তার পিছনে তার ইয়েটা ক্যালিব্রেশনটা দেওয়া আছে, সেইভাবে দেখে নিতে হবে কত পার্সেন্টে কি নাম্বার কত, সেটা করে কিন্তু বসাতে হবে। ওইগুলো কাগজে আগে নোটবন্দি করে লিখে নিয়ে তারপরে কিন্তু ডেটাটা ওখানে পুট করতে হবে। এই ডেটার ভিত্তিতে তুমি চয়েস ফিল করতে পারবে। একটু যদি ভুল হয়ে যায়, সাপোজ দেখা যাবে যখন চয়েস ফিল করতে যাবে, সেই চয়েস ফিল করার সময় অনেকেই বলে যে স্যার আমি যাদবপুর তো চয়েস ফিলে দেখতে পাচ্ছি না, বা স্যার আমি ইউনিভার্সিটি অফ ক্যালকাটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, দেখতে পাবে না। পরিষ্কার করে বলা আছে যে তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করে তুমি যে সমস্ত ইনস্টিটিউট এলিজিবল থাকবে সেইখানেই তুমি একমাত্র চয়েস ফিলিং করতে পারবে। তার মানে কি, যদি যাদবপুর যেমন বলা আছে যে যেমন 60% হচ্ছে ইন এগ্রিগেট রাখতে হবে, সাবজেক্ট ওয়াইজ হচ্ছে 60% থাকতে হবে, তো ম্যাথে মনে করো 60% তোমার নেই, সেই ক্ষেত্রে তুমি দেখবে যাদবপুরে চয়েসই দিতে পারছো না, মানে চয়েস লিস্টে আসছে না তোমার। আবার সিইউর ক্ষেত্রেও একই নিয়ম। হ্যাঁ, দেখছে চয়েস দিতে গিয়ে যে আমার তো আরে ইয়ে দিতে পারছি না, কেন হচ্ছে না, তখন প্রশ্ন করে স্যার আমি কেন এই দুটো চয়েস দিতে পারছি না, তখন জিজ্ঞেস করি ম্যাথে কত পেয়েছো তুমি, তখন নাম্বারটা যখন বলে তখন বলি এই জন্য তুমি পাওনি। তো এই যে ক্রাইটেরিয়া, এর ভিত্তিতে তুমি নির্ভর করবে কোন কোন কলেজগুলো তুমি চয়েস দিতে পারবে। তো তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার উপর সবকিছু ডিপেন্ড করবে। তো এইবারে তোমরা কি করবে না, রেজিস্ট্রেশন করবে, 500 টাকা জমা দেবে। 500 টাকা যখন জমা দেওয়া হবে তারপরে তুমি কিন্তু এই চয়েস ফিলিং পোর্টালটা তোমার জন্য খুলবে। চয়েস ফিলিং পোর্টালটা খুললে তুমি কলেজ, একই কলেজে অনেকগুলো সাবজেক্ট চয়েস দিতে পারো। আবার মনে করো আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বো, তাহলে সব কলেজগুলো কম্পিউটার সায়েন্স দিলাম, আমার চয়েস কম্পিউটার সায়েন্স পড়বো। তারপরে আমি হয়তো অন্য কোনো সাবজেক্ট দিলাম, আবার এমনও করতে পারি এই কলেজটা কম্পিউটার দিলাম, আবার এই কলেজটাতে আইটি দিলাম, এই কলেজটাতে এই দিলাম, আবার একটা অন্য কলেজে কম্পিউটার, এইভাবে করতে পারি। মানে বিভিন্নভাবে তুমি করতে পারো, মিক্স আপ করে করতে পারো, স্টেট হয়ে করতে পারো। অর্থাৎ বলা হয় এটা সাবজেক্ট প্রায়োরিটি না কলেজ প্রায়োরিটি, কোনটা তুমি প্রায়োরিটি করছো তার উপর ডিপেন্ড করে তুমি চয়েস ফিল করতে পারো। আচ্ছা, চয়েস ফিলের ক্ষেত্রে হচ্ছে কোনো লিমিটেশন নেই। কেউ কেউ ফোন করে বলে যে স্যার চয়েস নাকি আমি 10টা বেশি দিতে পারবো না, স্যার চয়েস নাকি 20টা বেশি দিতে পারবো না। বোর্ডের পক্ষ থেকে এমনিতেই অ্যাডভাইস করা আছে যে কমপক্ষে 20টা চয়েস দেওয়ার জন্য, যাতে করে তোমার সিটটা সিকিওর হয়। আমরা বলি কি, বা তোমার যেটা আছে তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী যতগুলো কলেজ যতগুলো সাবজেক্ট ততগুলোই তুমি চয়েস দিতে পারো। অর্থাৎ পিছন দিকে যারা একটু র্যাঙ্ক আছে তাদের তো প্রচুর চয়েস দিতেই হবে। যারা খুব ভালো র্যাঙ্কে আছে 1,500, 2,000, 4,000, 5,000 মধ্যে আছে তাদের বেশি লাগে না, কিন্তু যারা পিছন দিকে আছে তাদের প্রচুর চয়েস দিতে হবে। কেন,
আমার টার্গেট থাকবে আমি অনেক ওপরে উঠবো, কিন্তু ওপরে উঠতে গেলে আমাকে কষ্ট করতে হবে, তাই অনেকটা নিচে পর্যন্ত আমাকে চয়েস দিতে হবে। আমার কপাল জোরে যদি কাট অফে ওইখানে গিয়ে সেট হয়ে যায়, কেন প্রতি বছর কাট অফ একইভাবে যায় না। তা আমরা এই বুদ্ধিটা তোমাদেরকে দিয়ে দিলাম, ট্রিক এটা একটা। এবারে হচ্ছে যে আমাদের এই যে কাউন্সিলিং হবে, তো কাউন্সিলিং এর শিডিউলটা কি বললাম না, শিডিউলটা ফার্স্ট রাউন্ডের শিডিউল হচ্ছে 30শে জুন ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশন শুরু হচ্ছে, চয়েস ফিলিং শুরু হচ্ছে, এটা 5th জুলাই পর্যন্ত, 5ই জুলাই পর্যন্ত চলবে এবং তোমার লক করতে হবে। আচ্ছা, অন্য বছরে লকিংটা পরে এনেবল করা হয়, লক বটনটা। এখন কিন্তু 30 তারিখে তুমি চয়েস ফিল করে সঙ্গে সঙ্গে লক করতে পারবে, কিন্তু আমি তবুও বলবো যে সঙ্গে সঙ্গে লক করবে না। প্লাস লক করতে গেলে কসান দেয়, খুব সাবধানে থাকবে, লক বটনে হাত দেবে না। লক করা যখন তোমার চয়েস ফিলিং ফাইনালি হয়ে যাবে, লক করার পরে একটা প্রিন্ট আউটটা কিন্তু চয়েসের যে প্রিন্ট আউট সেটা নিয়ে নেবে। অনেকেই কি করে চয়েস করে করে প্রভিশনাল যে লিস্ট সেটা প্রিন্ট আউট রেখে দেয়, সেটা কোনো লাভ নেই। ফাইনালি লক করার পরে তোমাকে প্রিন্ট আউট নিয়ে নিতে হবে। লক করতে গিয়ে যদি লক কেউ করতে পারোনি, সাপোজ তোমার চয়েস ফিলিং সব হয়ে গেছে, সকাল থেকে ফিল আপ হয়ে গেছে, তুমি ভেবেছো বিকালে আরেকবার দেখে নেবো, দেখে নিয়ে লক করবো, কিন্তু বিকাল দিকে এমন ঝড় বৃষ্টি হলো যে সমস্ত লোডশেডিং হয়ে যাওয়ার কারণে তুমি কম্পিউটারই চালাতে পারলে না, ল্যাপটপই চালাতে পারলে না, বা কি নেটই নেই ঠিক মতো, কি করবে? তাহলে এরকম যদি সিচুয়েশন হয়, তাহলে লাস্ট টাইম যেটা দেওয়া আছে সেই টাইমের পরে গিয়ে অটো লক হয়ে যাবে। তোমার লাস্ট যে চয়েস সেটা সেভ চয়েসটাকে অটো লক হয়ে যাবে। তাই যতবার তুমি লগ ইন করবে, লগ ইন করে আমার দেখতে হবে যে লাস্ট যে চয়েস ফিল আপটা করেছিল সেটা আছে কি না। তাই বেরোনোর আগে অবশ্যই সেভ অ্যান্ড গো টু হোম এটা করেই কিন্তু তোমাকে বেরোতে হবে, তবে কিন্তু সেভ হবে। সবসময় সেভ করবে, একটু করে লক চয়েস করবে, একটু সেভ করে রাখবে, তবেই ঠিক থাকবে। তো এইগুলো অনেকটা কষা নংলো টেকনিক্যাল জিনিস, এটা বলে দিলাম। অনেক ভিডিওতে এই ধরনের তো বলে না, ভিডিওকে ছোট করার জন্য, মাত করার জন্য হাই হ্যালো করে করে এইভাবে ভিডিও করে লাভ নেই। তোমাদেরকে অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস কিন্তু আমি বলে দিলাম, সেইগুলোকে মাথায় রেখে আগাবে। সিট অ্যাকসেপ্টেন্স ফি যখন তোমার অ্যালার্ট হয়ে যাবে, সিট অ্যাকসেপ্টেন্স ফি 5,000 টাকা জমা করবে, তবেই তুমি অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করতে পারবে, নাহলে ডাউনলোড করতে পারবে না। এবার ডাউনলোড করার পরে তোমাকে ইনস্টিটিউটে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে, চাইলে ভর্তি হবে, আপগ্রেডেশন দেবে, সমস্ত অপশনগুলো রয়েছে, সেগুলো নিয়ে আসছি। তার আগে একবার চট করে শিডিউলটা দু কথা বলে দিই। শিডিউলে বললাম 30 তারিখ থেকে 30শে জুন থেকে শুরু হলো, 5 তারিখ থেকে চলে 5ই জুলাই পর্যন্ত ফর্ম ফিল আপ লকিং এগুলো, মানে চয়েস ফিলিং লকিং এগুলো চলবে। 30 থেকে 5 তারিখ এই সময়টা পর্যন্ত তুমি মডিফাইও করতে পারবে। মডিফাই মানে তুমি এই চয়েস করেছো, হয়তো পছন্দ হয়, ঠিক আছে, আপ ডাউন করতে পারবে, এগুলো করতে পারবে, কিন্তু লক হয়ে গেলে আর তুমি কিছু করতে পারবে না। ফার্স্ট রাউন্ডের রেজাল্ট যেটা বেরোবে সেটা 7 জুলাই বেরোবে। ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরোনোর পরে কি করবে না করবে সেটা 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে রিপোর্টিং করা, ভর্তি হওয়া, মানে ডকুমেন্ট ভেরিফিকেশন যে ইনস্টিটিউটে তোমার হবে অ্যালট হবে, সেই ইনস্টিটিউটে গিয়ে কিন্তু তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। এই নিয়ে আমি মুখ্যমন্ত্রীকে একটা নতুন চিঠি লিখেছিলাম, কিন্তু সেই চিঠির কোনো উত্তর পাইনি বা কার্যকরীও হয়নি। আমি চেয়েছিলাম বিগত দিনে এখানে ছিল যেটা, যে বিভিন্ন ডিস্ট্রিক্টে রিপোর্টিং সেন্টার তৈরি হতো, সেখানে লোকাল ছেলেরা তো কাছাকাছি, যার যেটা নিয়ারেস্ট হতো সেখানে রিপোর্ট করতে পারতো। এখন হয়ে গেছে কি, যে তোমাকে যে ইনস্টিটিউটে অ্যালট হলো সেই ইনস্টিটিউটে গিয়ে তোমাকে রিপোর্ট করতে হবে। অর্থাৎ ধরে নাও একটা পুরুলিয়ার ছেলেকে কুচবিহারে যদি ফার্স্ট রাউন্ডে হয়, তাহলে তারপরে রিপোর্টিং করতে হবে। সেই রিপোর্টিং টাইম কবে না, এই 7 তারিখ থেকে 10 তারিখ। তাহলে বলো তো, পুরুলিয়ার একটা ছেলে 7 তারিখ থেকে 10 তারিখের মধ্যে যাওয়ার জন্য হেঁটে যেতে পারবে না, বা কিসে যাবে, ট্রেনের টিকিট যদি না পায় কিভাবে পৌঁছাবে? এই সমস্ত জিনিসগুলোর জন্য বিগত দিনের যে কাউন্সিলিং প্রসেস ছিল সেটার জন্য আমি একটা অ্যাপিল করে একটা চিঠি করেছিলাম, কিন্তু কোনো দেখি কার্যকরী হয়নি, বা কেউ দেখেনি আর কি। ওসব আমাদের সাধারণ চিঠি কেউ দেখে বলে মনে হয় না। যাই হোক, সেকেন্ড রাউন্ড অফ রেজিস্ট্রেশনে আবার চয়েস ফিলিং হবে। যারা এবার একটা সুবিধা রয়েছে, 3টে রাউন্ডে কাউন্সিলিং হবে। 3টে রাউন্ডে কাউন্সিলিং হয়ে কিন্তু ফার্স্ট রাউন্ডে ধরো কেউ রেজিস্ট্রেশন করতেই পারেনি, তাহলে সেকেন্ড রাউন্ডে রেজিস্ট্রেশন করতে পারবে, 500 টাকা জমা দেবে, দিয়ে চয়েস ফিলিং করবে। কোন চয়েস ফিলিং করবে না, তখন এক্সিস্টিং যা লিস্ট থাকবে তার উপরে। আর একবার যে রেজিস্ট্রেশন করে নিল, পরের বারে কিন্তু আর রেজিস্ট্রেশন করতে হবে না, সে চাইলে ফ্রেশ চয়েস ফিল করতে পারবে। এটা আগে থাকতো না, এটা নতুন হয়েছে। 3টে রাউন্ডে হচ্ছে এটা। এবার সেকেন্ড রাউন্ডের রেজাল্ট যেটা বেরিয়ে যাবে, আমরা দেখছি সেকেন্ড রাউন্ডে যে এই রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং এর যে ডেটটা, সেটা 13 জুলাই থেকে 17 জুলাই পর্যন্ত হবে। আর সেকেন্ড রাউন্ডের সিট অ্যালটমেন্ট যেটা বেরোবে সেটা 21শে জুলাই বেরোবে। 21শে জুলাই পরে একইভাবে আবার সেই ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে, চাইলে কেউ ভর্তি হয়ে যাবে, না চাইলে ওয়েট করবে, সমস্ত বিষয়গুলো যা থাকে সেগুলো আমি চার্জ থেকে পরে বলছি। থার্ড রাউন্ডের রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং যেটা চলবে সেটা 24শে জুলাই থেকে 26শে জুলাই পর্যন্ত চলবে।
এবং থার্ড রাউন্ডের রেজাল্ট বেরিয়ে যাবে 28শে জুলাই। 28শে জুলাই রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে এই থার্ড রাউন্ডের যে ডকুমেন্ট ভেরিফিকেশন, ভর্তি প্রক্রিয়া ইত্যাদি যেটা হবে 28 থেকে 30, 28, 29, 30, চিন্তা করো কত ডিস্টেন্সে যদি যেতে হয়। সেই ক্ষেত্রে 3 দিনের মধ্যে টিকিট সংগ্রহ করে 28 তারিখ বেরোচ্ছে, 28 তারিখ থেকে শুরু হয়ে গেল, তাহলে হাতে মাত্র 2টি দিন সময় থাকে। তাহলে আমি জানবো কি করে আমার ওই ইনস্টিটিউটে হবে কিনা, আমি কিভাবে যাবো, এইগুলো কিন্তু কেউ চিন্তা করে না। অর্থাৎ স্টুডেন্টের জন্য এত কথা কেউ চিন্তা করে না, তাহলে একটু লম্বা টাইম দিতে হবে। সুতরাং ওইসব চিন্তা করার ফর্মালিটিস করে দেওয়া হলো। তুমি কি করে যাবে, হেঁটে যাবে না উড়ে যাবে দেখার দরকার নেই আর কি। এবার আমরা যে 4টা কথা বলছিলাম সেই 4টা একটু দেখে নিই। ফার্স্ট রাউন্ডে বলে যে ক্যান্ডিডেটকে কি করতে হচ্ছে, রেজিস্ট্রেশন করতে হচ্ছে, 500 টাকা জমা দিচ্ছে, 500 টাকা জমা দেওয়ার পরেই চয়েস ফিল করতে পারছে। এটা আগেও বললাম, চয়েস ফিল করছে। চয়েস ফিল এবং লকিং এর ডেট যেটা দেওয়া হয়েছে সেই চয়েস ফিল লকিং হয়ে গেল 5 তারিখ পর্যন্ত। 7 তারিখে গিয়ে ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরিয়ে গেল। ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে যদি বলেছে যে ইফ অ্যালোটেড, যদি অ্যালট হয়ে যায় অর্থাৎ সিট অ্যালট হয়েছে, সেই ক্ষেত্রে কি করবে। যদি 50টা চয়েস দিয়েছে, ধরো 50টা চয়েসের মধ্যে তোমরা 1 নম্বর চয়েসে তুমি অ্যালট হয়েছে মনে করো, সেই ক্ষেত্রে কি হবে, 1 নম্বর চয়েসে অ্যালট হলে তোমার কি হবে সেটা দেখে নাও। ফার্স্ট চয়েসে যদি তোমার হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে বলে সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা করবে। জমা করার পরে তুমি নো আপগ্রেডেশন একটা অপশন আছে, একটা ফর্ম অনলাইনে পাওয়া যাবে এখান থেকে আমাদের ওয়েবসাইটে। সেই নো আপগ্রেডেশন ফর্মটা ফিল আপ করে নিয়ে তোমাকে যেতে হবে। যাওয়ার পরে তুমি ওখানে ভর্তি হয়ে যেতে পারো। আর যদি মনে করো যে দেখা যায় সেকেন্ড বা তার পরের চয়েস, অর্থাৎ 50টা চয়েস দিয়েছিলে, তোমার সিরিয়াল 2 থেকে 50-এর মধ্যে কোনো একটা জায়গাতে মনে করো অ্যালট হয়েছে, তো তোমার টার্গেট ছিল 1 নম্বরে পাওয়ার, 1 নম্বরে পাওনি, সেই জন্য কি করবে তুমি না, তখন এইটার জন্য তুমি সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা করবে। সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা করে তুমি যদি চাও যেটাই পেয়েছো সেটা তো ভর্তি হয়ে যাবে। তাহলে নো আপগ্রেডেশন ফর্মটা ফিল আপ করে গিয়ে ডকুমেন্ট সব দেখিয়ে তুমি অ্যাডমিশন নিয়ে নিতে পারো। আর যদি মনে করছো না আমার সেকেন্ড ও তার পরের চয়েসে হওয়ার জন্য আমি কি করব, সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা দিলাম, বাট আমি কি করবো, ইএস আপগ্রেডেশন দেবো। অর্থাৎ আমি দেখবো যে আমারটা আরো ভালো কলেজে পাচ্ছি কি না পরের রাউন্ডে, তাহলে আপগ্রেডেশন দেবো। আপগ্রেডেশন দিয়ে আমি কি করব না, বলেছে গো টু দ্য অ্যালোটেড কলেজ। এখানে আপগ্রেডেশন ফর্মটা ফিল আপ করে নিয়ে আমি ওই কলেজে যাব। ওই কলেজে গিয়ে ওখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করাবো। আমি জানি না এই ফ্লো চার্টে যেভাবে লেখা আছে ইএস আপগ্রেডেশন দিয়ে তারপরে গো টু দ্য অ্যালোটেড কলেজ, তো ইএস আপগ্রেডেশনটা অনলাইনে দেওয়া যাবে কিনা, যদি অনলাইনে দেওয়া যায় ভালো। কিন্তু বিগত দিনে ছিল এটা অফলাইন, অর্থাৎ ফর্মটাকে ফিল আপ করে নিয়ে গিয়ে ওখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করে ওদেরকে দিতে হতো। ওরা কম্পিউটার জেনারেটেড একটা পেপার আমাকে দিত যে এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়েছে, এসব পসিবল আপগ্রেডেশনের জন্য অ্যাপ্লাই করেছে, এটা একটা কাগজ দিত। যাই হোক, সেটা এই বছর কি করাবে সেটা পোর্টালে আমরা গিয়ে দেখতে পাবো। এবার সেকেন্ড বার লেটার চয়েস যদি হয়ে থাকে, সেই যদি মনে করে যে ওয়ান্টস টু ওয়েট ফর ফিল আপ ফ্রেশ চয়েস, যদি সে মনে করে যে আমি পরের রাউন্ডে ফ্রেশ চয়েস আবার ফিল আপ করবো, সে করতে পারে, পরের রাউন্ডে চয়েস ফিল আপ করবে। অন্যদিকে বলেছে যে রাউন্ড আনে অ্যালটেড হওয়ার পরে বলেছে অ্যালটেড কলেজ পেয়েছে, ব্রাঞ্চ পেয়েছে, কিন্তু কোনো রেসপন্স করেনি, না তো সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা দিয়েছে না কিছু করেনি, সে কি করতে পারে না, মে অপ্ট ফ্রেশ চয়েস ফিল আপ, আবার চয়েস ফিল আপ করতে পারে সেকেন্ড রাউন্ডে গিয়ে, তার সেই ইয়ে থাকছে, অধিকার থাকছে। অন্যদিকে বলছে ইফ নট অ্যালোটেড, যদি অ্যালোটেড হয়নি সে কি করবে, মে ওয়েট এগেনস্ট দ্য এক্সিস্টিং চয়েস, অর্থাৎ যে কলেজ পায়নি সে যে চয়েস ফিল আপ করেছিল সেই চয়েস ফিল আপের জন্য ওয়েট করতে পারে, আবার না চাইলে সে ফ্রেশ চয়েসও ফিল আপ করতে পারবে। এইবারে বলেছে এলিজেবল ফর রাউন্ড 2, রাউন্ড 2 জন্য কারা এলিজেবল কি হবে দেখে নি। এখানে চলে এলাম রাউন্ড 2 এ। রাউন্ড 2 এ এখানে যেমন বলা হয়েছে ক্যান্ডিডেট যারা আগে রেজিস্ট্রেশন করতে পারেনি তারা রেজিস্ট্রেশন করতে পারে, 500 টাকা জমা দেবে, জমা দেওয়ার পর সে চয়েস ফিল করবে। অন্যদিকে আগের যারা চেয়েছে সি বা ডি টাইপের যে আমি আবার ফ্রেশ চয়েস ফিল করবো, সেই চয়েস ফিল করতে পারে। এবার চয়েস ফিল করে চয়েস লকিং, একই পদ্ধতিতে চয়েস লকিং হবে। লকিং হয়ে যাওয়ার পরে সেকেন্ড রাউন্ডের রেজাল্ট বেরিয়ে যাবে, সেকেন্ড রাউন্ডের রেজাল্ট। আচ্ছা, আর এই বি কেন, বি টাইপাররা যারা আপগ্রেডেশনের জন্য বসেছিল, অর্থাৎ আমি আগে করেছিলাম আপগ্রেডেশন বা আমি কলেজ পাইনি, সে কলেজ পাবো কিনা সেটার জন্য ওয়েট করছিল, তাহলে সেই সেকেন্ড রাউন্ডের রেজাল্ট বেরিয়ে গেল। রেজাল্টটা বেরিয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে যে রেজাল্টে তার অ্যালট হয়েছে। একই নিয়ম, যদি 1 নম্বর চয়েস তোমার সিরিয়াল নাম্বার 1 যদি চয়েস হয়ে থাকে তাহলে তোমাকে অবশ্যই সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা করতে হবে। জমা করে ডকুমেন্ট নিয়ে নো আপগ্রেডেশন অপশন নিয়ে ওই ইনস্টিটিউটে গিয়ে তোমাকে ভর্তি হয়ে যেতে হবে। সেকেন্ড বা তার পরের চয়েস যদি হয় সেই ক্ষেত্রে তুমি বলেছে একই নিয়ম যে ইয়েস আপগ্রেডেশন তুমি দিতে পারো, সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা দেওয়ার পরে ইয়েস আপগ্রেডেশন দেবে, দিয়ে বলেছে
তুমি গো টু অ্যালোটেড ইনস্টিটিউট, ওই ইনস্টিটিউটকে ডকুমেন্ট ভেরিফিকেশন করাবে। নেক্সট বলছে সেকেন্ড বা লেটার চয়েস যদি পেয়েছে, সেই ক্ষেত্রে চাইলে পরের রাউন্ডে গিয়ে আবার ফ্রেশ চয়েস ফিল আপ করতে পারবে থার্ড রাউন্ডে গিয়ে। এদিকে বলা হয়েছে সেকেন্ড রাউন্ডে অ্যালটেড হয়েছিল, এবারে অ্যালট হয়েছে কিন্তু সে কোনো রেসপন্স করেনি, তাহলে কি করবে? মে অপ্ট ফর ফ্রেশ চয়েস, পরবর্তী রাউন্ডে সে আবার ফ্রেশ চয়েস করতে পারে। আবার ইফ নট অ্যালটেড, যদি অ্যালটেড না হয়ে থাকে, সে বলছে সেও অপেক্ষা করতে পারে পরবর্তী রাউন্ডে তার যে এক্সিস্টিং লিস্ট, সেই লিস্টে সে পাচ্ছে কি না, বা চাইলে সে সেও হচ্ছে ফ্রেশ চয়েস ফিলিং করতে পারে, সেও পারে। ঠিক আছে, এবারে বলা হয়েছে যে যদি কেউ উইথড্র করতে যায়, তাহলে এই সেকেন্ড রাউন্ডের এই সময় তাকে উইথড্র করতে হবে। উইথড্র করলে সে কিন্তু এই সিস্টেম থেকে বেরিয়ে যাবে। ফার্দার কোনো রাউন্ড, অর্থাৎ যদি মপ আপ রাউন্ড বলেও কিছু হয়, সেখানেও কিন্তু সে আর চান্স পাবে না। এলিজেবল ফর থার্ড রাউন্ড কারা? থার্ড রাউন্ডে দেখা যাচ্ছে ক্যান্ডিডেট যারা ফ্রেশ রেজিস্ট্রেশন করতে যায় তারা করে 500 টাকা জমা দেবে, চয়েস ফিলিং করবে, চয়েস লগইন করবে, সব করার থার্ড রাউন্ডের রেজাল্ট বেরোবে। আর যারা আগে থেকে ওয়েট করছিল রেজাল্টের জন্য, আপগ্রেডেশনের জন্য বা ফ্রেশ চয়েস করবে, তারাও হচ্ছে এখানে করতে পারবে। আগে রেজিস্টার্ড ক্যান্ডিডেট যারা ছিল জিএইচ, অর্থাৎ তারা যারা চাইছিল ফ্রেশ চয়েস ফিল করবে, তারাও করতে পারে, করে ওয়েট করে নেবে। থার্ড রাউন্ডের রেজাল্ট এখানে বেরোলো। থার্ড রাউন্ডের রেজাল্ট বেরোনোর পর দেখা যাচ্ছে যে পেয়েছে, পাওয়ার পরে 1 নম্বর চয়েসে পেয়েছে। তো 1 নম্বর চয়েসে পেয়ে গেলে কি বলেছিলাম আমরা, সে একই নিয়ম, যে তোমাকে সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা দিয়ে নো আপগ্রেডেশন ফর্মটা ফিল আপ করে তোমাকে ওই ইনস্টিটিউটে ভর্তি প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। অথবা তুমি মনে করেছো যে আপগ্রেডেড ইন সেকেন্ড রাউন্ড অর লেটার চয়েস তোমার, তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করবে? তুমি সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা দিয়ে নো আপগ্রেডেশন ফর্ম নিয়ে তুমি ইনস্টিটিউটে গিয়ে জয়েন করে যেতে পারো। অথবা বলেছে অ্যাডমিশন অ্যাট ইনস্টিটিউট, আগে তোমার আপগ্রেডেশন আগে হয়েছিল কিন্তু তারপরের এই রাউন্ডে কিছু হয়নি, তুমি চাইলে আগের যে সিটটা, সেই সিটটা তোমার জন্য আছে। অর্থাৎ একটা এটা বলে রাখি যে তুমি আপগ্রেডেশন দিলে, আপগ্রেডেশন হলো না, সেই ক্ষেত্রে কি হবে না, আগের সিটটা তোমার রিটেন করবে, থাকবে তোমার নামে। আর যদি আপগ্রেডেড হয়ে যায়, তাহলে আগের সিটটা কিন্তু সঙ্গে সঙ্গে ক্যান্সেল হয়ে যাবে। এটা ম্যান্ডেটরি হয়ে যাবে, নিতেও পারো না নিতে পারো, বা কুইট করতে পারো তুমি, কিন্তু তুমি আগের সিটটা পাবে না। তো এখানে যাদের আপগ্রেডেশন হলো না, আগে আপগ্রেডেশন হয়েছিল একবার, থার্ড রাউন্ড আর আপগ্রেডেড হয়নি, তাদেরকে ওই অ্যাডমিশন নিতে হবে ইনস্টিটিউটে গিয়ে। এবার থার্ড রাউন্ডে গিয়ে বলা হয়েছে এই অ্যালোটেড বাট নট রেসপন্সিবল, কোনো রেসপন্স করেনি, তার কি হবে? নেক্সট হচ্ছে ইফ নট অ্যালোটেড, যদি অ্যালোটেড না হয় তাহলে তার বলছে এখানে আর কিছুই করার নেই, তাদের কাউন্সিলিং শেষ হয়ে গেল। এর পরবর্তীকালে যদি মপ আপ রাউন্ড জাতীয় কিছু হয়, সেটার জন্য আলাদা করে নোটিফিকেশন হবে। এই হলো আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের 3টে রাউন্ডের যে কাউন্সিলিং প্রসেস, সেটা তোমাদের জন্য রাখলাম। আশা করছি ভালো লাগবে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই হচ্ছে তোমাদের পজিটিভ কমেন্ট দেবে। পজিটিভ কমেন্ট দিলে এই ধরনের আরো ইম্পর্টেন্ট ভিডিওগুলো নিয়ে আসবো। আমি বিভিন্ন ধরনের ক্যাটাগরির কাট অফগুলো নিয়ে একটা ভিডিও নিয়ে আসছি, তোমরা কিন্তু খুব তাড়াহুড়ো করবে না। যদিও লক করবে সেই 4 তারিখ বা 5 তারিখে লক করো, তার আগে কিন্তু চাইলে মডিফাই করতে হবে আমার এই বিষয়টা বুঝে নিয়ে। সুতরাং একটু টাইম দাও, কালকের মধ্যে আশা করছি ওই ভিডিওগুলো নিয়ে চলে আসবো। প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে এই ভিডিও শেষ করছি। প্রত্যেকে ভালো থাকো আর দেখতে থাকো আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর।